হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? শুভ বিকাল বলবো নাকি শুভ দুপুর বলবো এটা নিয়ে একটু কনফিউজড। কারণ আমি বাংলাদেশের থেকে প্রায় 3 ঘন্টা আগে আছি, মানে আমার এখানে প্রায় বিকেল এখন 6টা। বিকেল 6টা হলেও বেশ গনগনে রোদ্দুর। আর আমি যেখানে আছি এটা হচ্ছে গিয়ে কিয়োটো। কিয়োটো আসলে একটু জাপানের দক্ষিণ দিকে এবং এখানে রোদ এবং গরম দুইটাই বেশ বেশি। বর্তমানে আবহাওয়াটা অনেক একদম পুরোপুরি বাংলাদেশের মতোই। রাস্তায় বেরোলে একদম প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। অনেকেই আসলে আমি আগে একটা জিনিস ক্লারিফাই করি। এক নম্বরে হচ্ছে আমি জাপানে আসলে কেন আসলাম। আমি জাপানে এসেছি আসলে ইন্টারন্যাশনাল হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারিজ অ্যাসোসিয়েশন বা আইএইচপিবিএ, তার একটা ফেলোশিপ আছে, যে ফেলোশিপটা দেয় হচ্ছে জাপানিজ সোসাইটি অফ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি। ওরা হচ্ছে প্রতি বছর 5 জনকে, এশিয়া এবং অস্ট্রেলিয়া মিলে 5 জনকে একটা ফেলোশিপ দেয়। তো আমার কপাল ভালো, এবছর এবছরের জন্য সিলেক্টেড হয়েছিলাম। তো আসলে এই কারণেই আসলে জাপানে মূলত 3 মাসের জন্য আসা। কোনো চাকরি না, শুধুমাত্র শেখার জন্য, দেখার জন্য। কিয়োটো মেডিকেল ইউনিভার্সিটির হেপাটোবিলিয়ারি সার্জারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগে আমাকে অ্যাটাচড, যে আসলে হাউ দে ডু ইট, আর ওরা আমার থেকে কীরকম কী ডিফারেন্ট, এটাই আসলে দেখে যাতে আমার দেশে গিয়ে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাই হচ্ছে আসলে মূল টার্গেট। তো তারপরেও যেহেতু জাপানে আসলাম, সবার সাথে মিশে যতটুকু বুঝেছি, আমার মনে হয় এছাড়া পাশাপাশি হচ্ছে গিয়ে আমার ইনবক্সে বা মেসেঞ্জারে অনেকেই আমাকে টেক্সট করেছেন যে ভাইয়া আসলে জাপানে মেডিকেল গ্রাজুয়েট হিসেবে বা মেডিকেল প্রফেশনাল হিসেবে মাইগ্রেট করার অপরচুনিটি কতটুকু বা কীরকম আছে না আছে, কী সুবিধা অসুবিধা এটা একটু বলেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে সবাইকে পার্সোনালি বলার চাইতে আমি নিজে আরেকটু ভালো করে বুঝে, আমি নিজে আরেকটু ভালো করে জেনে এরপরে বলাটা ভালো হবে। আসলে এই জন্য আমি বেশ কিছুদিন ধরেই অনেকে জাপানিজ যারা গ্রাজুয়েট আছে ওদের কাছে জিজ্ঞাসা করেছি, আমার ফ্যাকাল্টিদের কাছে জিজ্ঞাসা করেছি এবং নিজেও কিছুটা নেট ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম ওইটাকে আমি আসলে সামারাইজ করার চেষ্টা করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আসলে ইউকে বা ইউএসএ অথবা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর, এই দেশগুলো যেরকম আমাদের দেশের মেডিকেল গ্রাজুয়েটদের জন্য যেরকম জনপ্রিয়, জাপান আসলে অতটা এখনও জনপ্রিয় না। অতটা জনপ্রিয় না মানে কি, আসলে জনপ্রিয় নাই। আসলে এর পিছনে কিছু কারণ আছে যেটা আমি আসলে এক্সপ্লোর করার চেষ্টা করেছি এবং সেটার সলিউশন কী হতে পারে সেটাও একটু বোঝার চেষ্টা করেছি। তো সারা পৃথিবীতে আপনি যখন অন্য দেশ থেকে যাবেন আপনাকে বলা হবে আইএমজি বা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট। তো যদি আপনি ধরেন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন কিন্তু জাপানে আসতে চান, আপনাকে ওরা আইএমজি হিসেবেই ট্রিট করবে। বা আপনি জাপানিজ কিন্তু আপনি পাশ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে, সেই ক্ষেত্রেও আপনাকে আইএমজি হিসেবে ট্রিট করবে। ইউকেতে কিন্তু যদি ধরেন আপনি বাংলাদেশিও হন, আপনি যদি ইউকেতে গ্র্যাজুয়েশন করেন তাহলে কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে কাউন্ট করবে না। এবং জাপানেও জাপানিজ গ্রাজুয়েট হলে ওরা প্রিফারেন্স দেয়, কারণ জাপানের সাথে যেটা আসলে আমাদের মূল ডিফারেন্সটা যেখানে হয় সেটা হচ্ছে, বা ডিফিকাল্টি যেখানে হয় সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজে। তো কারণ জাপানে সব কিছুই জাপানিজে, একদম আপনি বই থেকে শুরু করে এভরিথিং ইন জাপানিজ। ইভেন আপনার হেপাটোবিলিয়ারির জন্য ওরা কোনো, আমার সাবজেক্ট হেপাটোবিলিয়ারি সার্জারি, ওরা কোনো ইন্টারন্যাশনাল বই পড়ে না। ওদের জাপানিজের সব বই আছে, ওরা জাপানিজ বই, জাপানিজ গাইডলাইন ফলো করে এবং এর পুরো এই সব গাইডলাইনের মধ্যে কোথাও ইংরেজির ইটাও নাই। তো এই কারণেই আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে জাপানিজ বা জাপান মেডিকেল প্রফেশনাল কেরিয়ার করার জন্য একটু চয়েসের পিছনে ছিল। তারপরেও কিন্তু একেবারেই যে নাই তা কিন্তু না, এবং আস্তে আস্তে সংখ্যাটা একটু একটু করে একটা দুইটা করে বাড়তেছে। এবং যেটা আমি লাস্ট ডেটা পেলাম 2023 সালের পরীক্ষায় 102 জন ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট হচ্ছে গিয়ে ওদের লাইসেন্সিং পরীক্ষায় পাশ করেছে, এবং যেটা আসলে যদিও টোটাল নাম্বারের 1%-এর একটু বেশি, এবং এদের একটা অর্ধেক অর্ধেক হচ্ছে গিয়ে যারা জাপানিজ অরিজিন কিন্তু জাপানের মেডিকেল কলেজে না পড়ে ওরা ইউরোপিয়ান কান্ট্রি, সাপোজ সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতে মনে হয় একটু খরচও কম, প্লাস হচ্ছে কী কী যেন সুবিধা আছে, আমাদের দেশ থেকে যেমন একটু হলে চায়নায় গিয়ে পড়তে যায় তেমনি। তো জাপানিজরাও যখন জাপানিজ মেডিকেল সুবিধা করতে পারে না তখন ওরা গিয়ে হাঙ্গেরিতে পড়ে।
তো এইটা হচ্ছে মোটামুটি জাপানের মেডিকেল যেটা এমবিবিএস কারিকুলাম তার একটা সামারি। ওদের সাথে আমাদের কারিকুলামের ল্যাঙ্গুয়েজ পার্থক্য তো আছেই, যেটা বললাম যে পুরো লেখাপড়াটাই জাপানিজে, ইংরেজির কোনো ইও নাই, কিন্তু ওদের এমবিবিএস কিন্তু 6 বছরে, যেটা আমাদের হচ্ছে গিয়ে 5 বছরের। এই 6 বছরের মধ্যে প্রথম 2 বছর ওরা খুব বেসিক যে জিনিসগুলো এগুলো শিখে, যেমন মেডিকেল ফিজিক্স, মেডিকেল বায়োলজি, মেডিকেল কেমিস্ট্রি, এমব্রায়োলজি, হ্যাঁ, বেসিক বায়োমেডিক্যাল সায়েন্স, এছাড়া আর্টসের কিছু কিছু সাবজেক্ট, এবং ওদের কিছু কিছু কমন সাবজেক্ট আছে যেগুলো সব ফ্যাকাল্টিকেই পড়তে হয়। আপনি মানে মেডিকেল পড়েন বা ফিজিক্সে পড়েন, হ্যাঁ, এটা পড়তে হবে। এছাড়া অ্যানাটমি, এগুলো ওরা প্রথম 2 বছরে শিখে। আর থার্ড আর ফোর্থ ইয়ার এসে ওরা প্যারাক্লিনিক্যাল সাবজেক্টগুলো, যেমন আমাদের হচ্ছে গিয়ে যে প্যাথো মাইক্রো ফার্মা আমরা যেরকম পড়তাম, ওরাও তেমনি হচ্ছে জেরিয়াট্রিক, যেহেতু জাপানের একটা বড় পপুলেশন আসলে এলডারলি পপুলেশন, প্রিভেন্টিভ মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, আইসিইউ, অ্যানাস্থেশিয়া, সোশ্যাল সায়েন্স, মেডিকেল ডাটা সায়েন্স, হ্যাঁ, এইগুলো ওরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে ফেলে। এবং ফোর্থ ইয়ারের পরে ওদের একটা পরীক্ষা হয় যেটা সবার জন্য কমন, সেটা হচ্ছে গিয়ে যেটা অস্কির মতো পরীক্ষা হয়, যেটাকে হচ্ছে ওরা একটা প্রিলিমিনারি পরীক্ষা বলে। এরপরে হচ্ছে গিয়ে ফিফথ এবং সিক্সথ ইয়ার যেটা, এইটা ওদের হয়, ওরা বলে ক্লিনিক্যাল ক্লার্কশিপ। মানে এই সময়টা ওরা রোটেশন ওয়াইজ বিভিন্ন ইউনিটে যুক্ত থাকে, মেডিসিন, সার্জারি, গাইনি, অন্যান্য সব ডিপার্টমেন্টে ওদের টাইম ভাগ করা থাকে। এই সময়ই ওরা আসলে এই সাবজেক্টগুলো পড়ে। এই সাবজেক্টগুলো লেকচার হয় ফাঁকে ফাঁকে, ওদের খুব বেশি লেকচার আমি হতে দেখি না। তো ওই দেখা যায় অনেক লেকচারই অনলাইনে হয়, সবাই আইপ্যাড নিয়ে ক্লাস করতেছে, টেক্সট বই খুলে খুলে স্যারদেরকে বা রাউন্ডের মাঝখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে এটা কি, এটা কি, এটা কেন হলো, বা পেশেন্টের বেড সাইডে কোনো কোশ্চেন থাকলে ওইটা পরে জিজ্ঞাসা করতেছে এবং এটা বুঝে নিচ্ছে। মানে ওরা 2টা বছর পুরোপুরি একদম ওয়ার্ডে অ্যাটাচ থাকতেছে, একদম সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং এই সময় ফাঁকে ফাঁকে গিয়ে ওরা হচ্ছে গিয়ে ওদের ছোট ছোট লেকচার যেগুলো হয় সেই লেকচারগুলো করে আসতেছে। এবং এই যখন 6 বছর শেষ হলো, 6 বছর শেষ হওয়ার পরে ওরা একটা গ্রাজুয়েশন এক্সামিনেশন দেয়, মানে ওরা গ্রাজুয়েট হলো। গ্রাজুয়েট হবার পরে যে যেখান থেকেই হোক না কেন, বা আপনি বিদেশ থেকেও হন না কেন, আপনাকে জাপানের যেটা ন্যাশনাল মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন, যেটাকে বলে বলে ন্যাশনাল এক্সামিনেশন ফর মেডিকেল প্র্যাকটিশনার্স, এই পরীক্ষাটা ওদেরকে বসতে হয়। আমি ছোট করে যদি ব্রেকডাউন করে দিই তাহলে হচ্ছে প্রথম 1-2 বছর হচ্ছে ওরা একদম জেনারেল সাবজেক্টগুলো পড়ে, আর তারপরে থার্ড ফোর্থ ইয়ারে অ্যাডভান্স মেডিকেল সায়েন্স প্রিক্লিনিক্যাল কোর্সগুলো পড়ে, এবং এরপরে ওদের একটা হচ্ছে গিয়ে কমন অ্যাচিভমেন্ট টেস্ট হয়, হ্যাঁ, এটাও ন্যাশনালি হয় ফোর্থ ইয়ারের পরে। ওইটাকে পাস করার পরে এরপরে ওরা ক্লিনিক্যাল ক্লার্কশিপ করার সুযোগ পায়, এবং ওইটা শেষ হলে পরে ওরা যখন গ্র্যাজুয়েশন এক্সাম দেয় তারপরে ন্যাশনাল মেডিকেল প্র্যাকটিশনার কোয়ালিফাইং এক্সামিনেশন হয়। তো বেসিক পার্থক্য হয় 2 জায়গাতে, ওদের এমবিবিএসটা 6 বছরে, এবং এরপরে ওদের যে ইন্টার্নশিপ, যেটাকে ওরা বলে জুনিয়র রেসিডেন্সি, এটা কিন্তু আবার 2 বছরের। মানে আমাদের যেমন 5 বছর মেডিকেল এমবিবিএস, 1 বছর ইন্টার্ন, ওদের হচ্ছে 6 বছরের এমবিবিএস এবং 2 বছর ইন্টার্নশিপ বা জুনিয়র রেসিডেন্সি। এটা করার পরে এরপরে হচ্ছে গিয়ে ওরা কিন্তু হচ্ছে গিয়ে যে ন্যাশনাল লাইসেন্সিং যে এক্সামিনেশন, এটা কিন্তু জুনিয়র রেসিডেন্সির আগেই দেয়। ওই লাইসেন্স পেলে পরে ওরা কেবল জুনিয়র রেসিডেন্সি শুরু করতে পারে। আর এরপরে হচ্ছে স্পেশালিটি ট্রেনিং, যদি কেউ চায় এরপরে 3 থেকে 5 বছর, সাবজেক্ট ভেদে আরও বেশি, সুপার স্পেশালিটিতে গেলে বা যদি কেউ চায় হেপাটোবিলিটি সার্জন হবে, তার এই 5 বছরের পরে আবার 3 থেকে 4 বছর লাগবে সব মিলে। এখন ধরেন আমি একজন ফরেন গ্রাজুয়েট, আমি বাংলাদেশ থেকে পাশ করেছি, আমি জাপানে এসে ডাক্তারি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1 নম্বরে আগে যেটা বলেছি, জাপানে মেইন ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এরা ইংরেজি বোঝে না, ইংরেজি বলে না, ইংরেজি লেখে না। হ্যাঁ, এখন একটু একটু ইংরেজি বোঝে, কিন্তু মানে অত মানে জাতেন না আর কি। এবং রোগীরা তো ইংরেজির ইও নাই, সুতরাং আপনাকে ফুল কমিউনিকেশন, ফুল ট্রিটমেন্ট যেহেতু জাপানিজে করতে হবে, আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে হাই প্রফিসিয়েন্সি থাকতে হবে, যেটাকে ওরা বলে হাইয়েস্ট লেভেল বা N1, এবং এই সার্টিফিকেশন আপনার থাকতে হবে যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসলে আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে, কারণ ওদের একই ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজেই 3 রকম অ্যালফাবেট আছে, হিরাগানা, কাতাকানা আর কাঞ্চি। মানে একটা জিনিস, আমার নাম ওরা 3ভাবে লিখতে পারে, 3 রকম অ্যালফাবেট দিয়ে, এবং 3টাই কারেক্ট, আপনাকে 3টাই জানতে হবে। তো সো ইট টেক্স টাইম। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে একটু সময় লাগে, একটু না ভালোই সময় লাগে। এরপরে আপনি এই যখন ল্যাঙ্গুয়েজ শেখা শেষ হয়ে যাবে, এরপরে আপনি আপনার ডকুমেন্টসগুলো
আপনার মেডিকেল ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজের যত ডকুমেন্ট আছে আপনার ওই দেশের লাইসেন্স, এগুলো এদের কাছে সব ডকুমেন্ট সহ সাবমিট করবেন ওদের মিনিস্ট্রি অফ হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ারের কাছে। ওরা তখন আপনার একটা এলিজিবিলিটি রিভিউ করবে। এলিজিবিলিটি রিভিউ করে ওরা আসলে আপনাকে 3টা ক্যাটাগরিতে ফেলে দিবে। সেই 3টা ক্যাটাগরি ওরা আগে অ্যাসেস করবে যে আপনি আসলে জাপানিজ স্ট্যান্ডার্ডে কোন স্ট্যান্ডার্ডে পড়ছেন। ওরা যেটা করতে পারে, আমি সহজভাবে বলি, ওরা আপনাকে 3টা ক্যাটাগরিতে ফেলতে পারে। তার আগে ওরা দেখবে যে 1 নাম্বার ওদের যেহেতু মেডিকেল কারিকুলাম 6 বছরের, আপনারটা 6 বছরের কিনা। যদি 6 বছরের না হয় তাহলে দেখবে আপনার 5,500 ঘন্টা আপনি ক্লাস ওয়ার্ক, কোর্স ওয়ার্ক বা ক্লিনিক্যাল ওয়ার্ক করছেন কিনা। যদি এইটা হওয়ার পরে ওরা আপনাকে অ্যাসেস করবে, তারপর ওরা আপনাকে 3টা ক্যাটাগরিতে ফেলতে পারে। 1 নাম্বার হচ্ছে আরে তুমি খুব ভালো ওস্তাদ, তো তুমি যাও সরাসরি একদম ন্যাশনাল মেডিকেল লাইসেন্স পরীক্ষা বসো। তবে এইটা আসলে খুব কমই হয়, খুব কমই হয়। যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওরা বলে যে তুমি একটা প্রিলিমিনারি একটা ন্যাশনাল এক্সামিনেশন হবে, এবং এটা ওই মিনিস্ট্রির মধ্যেই হয়। প্রিলিমিনারি এক্সামিনেশন যদি পাশ করে তখন ওকে বলা হয় যে তুমি এখন 1 বছর ক্লিনিক্যাল ক্লার্কশিপ করবা। সেই 1 বছর ক্লিনিক্যাল ক্লার্কশিপ মানে ধরেন তাকে হচ্ছে গিয়ে 6th ইয়ারে নামাই দিল আর কি। এরপরে যখন 1 বছর ক্লিনিক্যাল ক্লার্কশিপ করার পরে এরপরে ও ন্যাশনাল মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন পরীক্ষা দিতে পারবে। আর আরেকটা হইতে পারে যে বলবে যে বাবা কাজ হবে না, আসসালামু আলাইকুম, বা ইনএলিজিবল করে দিতে পারে। এখন মনে হয় এইটা দেখলে ইজি হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো আপনি যদি ফরেন গ্রাজুয়েট হন তাহলে মেডিকেল লাইসেন্স নিয়ে আসবেন এবং ভাষাসহ সব ডকুমেন্টস ওখানে জমা দিবেন। এরপরে ওরা যদি আপনাকে খুব ভালো ভালো মনে করে যে না খুব ভালো মানে তার কারিকুলামের মধ্যে পড়ছে, খুব ভালো কোর্স ওয়ার্ক করছে, আপনাকে সরাসরি হচ্ছে গিয়ে মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশনে বসতে বলতে পারে। আর 2 নম্বরে আপনাকে আরেকটা বলতে পারে যে না তুমি প্রিলিমিনারি এক্সাম দাও, দেওয়ার পরে 1 বছর ক্লিনিক্যাল পোস্টিংয়ে থাকো, তারপরে তুমি জাপানিজ মেডিকেল কোয়ালিফাইং পরীক্ষা দিবা। আর আরেকটা কী হতে পারে, আরেকটা বলতে পারে যে ভাই মানে তোমাকে আসলে আমরা নিতে পারছি না, সরি। জাপানিরা খুব পোলাইট, ওরা যখন সরি বলে সেটাও খুব সুন্দর করে বলে, মনে হবে যেন দোষটা ওরই। তো যখন এই লাইসেন্সিং এক্সামিনেশন কেউ পাশ করে গেল, এবং লাইসেন্সিং এক্সামিনেশনের বড় ড্রব্যাক কি, সমস্যাটা কোথায়? এটা 400 মার্কের একটা পরীক্ষা, এমসিকিউ হয়, আমরা বাঙালিরা তো এমসিকিউ দিতে একদম ওস্তাদ। কিন্তু সমস্যাটা হচ্ছে এই এমসিকিউটাও পুরোপুরি হবে জাপানিজে। হ্যাঁ, তো মানে আপনার মানে জাপানিজ লেটার খুব ভালো করে বুঝতে হবে, জাপানিজ মেডিকেল টার্মিনোলজিগুলো খুব ভালো করে বুঝতে হবে, ক্লিনিক্যাল সিনারিতে কী বলতে চেয়েছে বুঝতে হবে। কিন্তু পরীক্ষা আবার পাশের রেট খুব ভালো, একদম 90%-এর উপরে ওরা পাশ করে। তো পাশ করার পর এটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার পরে মোটামুটি মার্চে বা এপ্রিল রেজাল্ট দিয়ে দেয়। এরপরে হচ্ছে ওরা জুলাই থেকে বিভিন্ন হসপিটালে জব শুরু করে, বা যেটাকে বলি জুনিয়র রেসিডেন্সি বা ইন্টার্নশিপ শুরু করে। তো এটা ওরা যখন ওই যে লাইসেন্সিং এক্সামিনেশনের জন্য যখন ফর্ম ফিল আপ করে তখনই চয়েস দিয়ে দেয় যে আমি এটা চয়েস, এরকম মানে হচ্ছে কি আপনি ঢাকা মেডিকেল থেকে পড়লে যে ঢাকা মেডিকেল ইন্টার্ন করতে পারবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে হচ্ছে গিয়ে ওরা দেখবে যে কার মার্কস কীরকম, কার পরীক্ষায় পারফরমেন্স কীরকম এবং চয়েস প্রিফারেন্স কীরকম। এটা দেখার পরে ওরাই ঠিক করে দেয়। মানে আপনি এমনও হতে পারে যে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন কিন্তু আপনি ইন্টার্ন করছেন সলিমুল্লাহতে, ইন্টার্ন করছেন ময়মনসিংহে। হ্যাঁ, ওদের জাপান কিন্তু আসলে একটা অনেক বড় দেশ, অনেক বড়। তো আমার এখানে দেখতেছি যে মানে ইন্টার্ন মানে কিয়োটো ইউনিভার্সিটি, যেটা জাপানের সবচেয়ে বড়। তো আমার এখানে একটা ছেলে আছে, ও পড়াশোনা করছে হচ্ছে ওগাওয়া মেডিকেলে, ওগাওয়া প্রিফেকচারে। তো ও অনেক দূরে, যেহেতু কিয়োটো একটু নাম করা সেন্টার, সবাই চায় কিয়োটোতে আসতে, সুযোগ পেলে আসতে। তো ও চলে আসছে, কষ্ট হচ্ছে, তার খরচ হচ্ছে, তবে ওদের বেতন একেবারে খারাপ না। হ্যাঁ, ইন্টার্নশিপের বেতন কিন্তু বেশ ভালো। হ্যাঁ, 3 লাখ ইয়েন, বাংলা টাকায় প্রায় 2,10,000 টাকা, খরচও এরকম খরচ আছে। তো যখন এই যে ইন্টার্নশিপ বা জুনিয়র রেসিডেন্সি শেষ হলো 2 বছর, এরপরে ওরা আসলে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসের জন্য পারমিশন পায়। তখন কেউ চাইলে চাকরি করতে পারে, কেউ চাইলে যদি মনে করে যে না সে পোস্ট গ্রাজুয়েট কোর্সে ঢুকবে বা ট্রেনিংয়ে ঢুকবে, এটাও চয়েস অনুসারে সে পরীক্ষা দিয়ে বা এলিজিবল হইলে বা অ্যাপ্লাই করে সে ঢুকতে পারে। এখানেও কিন্তু কম্পিটিশন হয় এবং যার যেভাবে ক্লিনিক্যাল প্লেসমেন্ট হয়, যেমন আমার বাড়ি ঢাকায় হলে যে ঢাকায় দিবে এরকম না, আমার যদি খুলনায় ম্যাচ করে খুলনায় যেতে হবে। এবং জাপানে আসলে আন্ডার গ্রাজুয়েট বা ইনিশিয়াল যে ট্রেনিং সময়টা,
ইনিশিয়াল যে স্পেশালিটি ট্রেনিংয়ের সময়টা এটা আসলে মানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে করতে হয়, কারণ আসলে ওদের সিট আসলে অত বেশি না। তো দেখা যায় যে আমার এখানে যারা আছে তাদের কারোরই বাড়ি আসলে কিয়োটোতে, এই মুহূর্তে যারা ট্রেনিং করতেছে তাদের কারোরই বাড়ি আসলে কিয়োটোতে না। তো মোটামুটি মেডিকেল আর এখানে যেটা মানে সমস্যা বা সুবিধা যাই হোক না কেন, যে মানে শুধুমাত্র যে আপনি এমবিবিএস করে লাইসেন্স নিয়ে জিপি করবেন সেটা হবে না। জিপি করতে হলে আপনাকে জিপি স্পেশালিস্ট হতে হবে, মানে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হতে হবে, এবং এইটা সবচেয়ে কম সময় লাগে 3 বছর। এই জন্য জাপানে এটা আবার খুব জনপ্রিয়। কিন্তু এর সমস্যাও আছে, দেখা যায় যে মানে এগুলোতে পোস্টিংগুলো হয় বা প্লেসমেন্টগুলো হয় একদম পেরিফেরিতে দিয়ে দেয়। তো পেরিফেরিতে বেতন একটু বেশি, তারপরেও আমাদের যেমন বাংলাদেশের সমস্যা, কেউ পেরিফেরিতে থাকতে চায় না, জাপানেও একই সমস্যা, কেউই খুব দূরে গিয়ে থাকতে চায় না, সবাই বড় সিটিতে আসতে চায়। এছাড়া যদি কেউ চায় সেটা হচ্ছে গিয়ে সাব স্পেশাল, ওদেরও কিন্তু পেরিফেরিতে ডাক্তার অনেক সংকট। হ্যাঁ, এবং জাপান কিন্তু আসলে ডাক্তারের দিক দিয়ে নেগেটিভ ব্যালেন্সে আছে। মানে আমি দেখলাম 2টা কান্ট্রি আমি আমার জানা মতে, যে শ্রীলঙ্কায় দেখেছি এবং হচ্ছে জাপানে, যে পাশ করার সাথে সাথে চাকরি আপনার কনফার্ম, কারণ এই 2টা কান্ট্রি ডক্টর ডেফিসিয়েন্ট। কারণ জাপানের পপুলেশন কিন্তু অনেক, প্রায় 12 কোটি। ইংল্যান্ডের পপুলেশন কিন্তু মাত্র হচ্ছে গিয়ে 6.5 থেকে 7 কোটি। তো আচ্ছা, যদি কেউ চায় তাহলে হচ্ছে গিয়ে মেডিসিন বা সার্জারিতেও যেতে পারে, এটা 5 বছরের। তারপরে যদি কেউ চায় যে না আমি আরও ওস্তাদ হব, তাহলে সে চাইলে আবার সাব স্পেশালিটি, যেমন কেউ সার্জন হইল তারপরে চাইলো যে না সে হেপাটোবিলিয়ারিতে করবে, সে চাইলে সেটাতে আবার নতুন করে আবার যেতে হবে। ওই এফসিপিএস, আমাদের এফসিপিএস যেরকম ওদের তেমনি বোর্ড সার্টিফিকেশন, সেটা হওয়ার পরে এরপরে ওরা যেতে পারবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ওদের কিন্তু যদি কেউ টিচিং প্রফেশনে যেতে চায় বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট হতে চায়, তার জন্য কিন্তু পিএইচডি ম্যান্ডেটরি। পিএইচডি ছাড়া এখানে কেউ ফ্যাকাল্টি হতে পারবে না। কিন্তু সুবিধা আছে কি, সেটা হচ্ছে যে ওদের ইন কোর্স, মানে কেউ যখন স্পেশালিটি ট্রেনিংয়ে আছে তখনই কিন্তু সে পাশাপাশি পিএইচডিটা করে ফেলতে পারে, কারণ আসলে এখানে সব ফ্যাকাল্টি যেহেতু পিএইচডি হোল্ডার, তো সবাই আসলে পিএইচডি সুপারভাইজার হিসেবে কাজ করতে পারে, এবং সবাই আসলে দেখা যায় যে করে, এবং বাই দিস টাইম দেখা যায় তার পোস্ট গ্রাজুয়েট কোর্সের পাশাপাশি পিএইচডিটাও করে ফেলে। তো এইটা আসলে মানে জাপানের যেটা স্পেশালিস্ট হওয়ার পাথওয়ে, আমাদের যেমন এফসিপিএস বা এমডি, এই পরীক্ষা দিলেই যেমন আমরা স্পেশালিস্ট হয়ে যাই, ছবির এই পেজের বাম সাইডটা ইগনোর করেন প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ওদের কিন্তু বোর্ড সার্টিফাইড হইতে হয়, এবং এই প্রসিডিউরটা কিন্তু একটু ডিফিকাল্ট মানে হচ্ছে আমি যে শুধুমাত্র পরীক্ষায় পাশ করলাম তা না, আমি কী কী কাজ করেছি সেগুলোর সচিত্র প্রতিবেদন, মানে জাপানে কিন্তু প্রতিটা অপারেশন ভিডিও হয়। যেমন একটা 12 ঘন্টা বসে একটা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, ওই আমাদের 2 সপ্তাহ আগে একটা লিভার ট্রান্সপ্লান্টে 14 ঘন্টা লাগছে। সেই 14 ঘন্টা অপারেশনটাই হচ্ছে গিয়ে পুরা ভিডিও হয়েছে, এবং যে রেসিডেন্ট করছে ওর সেই ভিডিওটা ও রেকর্ড করে রেখে দিয়েছে, এবং মেডিকেল সিস্টেমে তো আছেই, ওর কাছেও এক কপি আছে। কারণ ও যখন পাশ করে যাবে, ওর ফেলোশিপ শেষ হবে যখন, যে ট্রান্সপ্লান্টের ফেলো, এরপরে ওকে 50টা অপারেশনের ভিডিও সহ ফুল পোর্টফোলিও জমা দিতে হবে জাপান সোসাইটির কাছে। জাপান সোসাইটির 3 জন ইন্ডিভিজুয়াল প্রফেসর এটাকে অ্যানালাইসিস করবে, এবং তারা যদি দেখে যদি মনে হয় যে না ও ক্যাপাবল, ও সেফ সার্জন, তখন সে বোর্ড সার্টিফাইড হেপাটোবিলিয়ারি সার্জন বা বোর্ড সার্টিফাইড ট্রান্সপ্লান্ট সার্জন হতে পারবে। তো আসলে পাথওয়েটা খুব কঠিন না, তবে মানে খুব সহজ না। তবে এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে যে সুপারভাইজাররা খুবই খুবই কোঅপারেটিভ। মানে আমি এই যে গত 3 সপ্তাহ ধরে আছি, আমি খুব কম কি মানে একটা অপারেশন দেখছি যে অ্যাসোসিয়েট প্রফেসর নিজে করছে, বাকি সব অপারেশন এখানে যারা স্পেশালিটি রেসিডেন্ট যারা আছে ওরা করতেছে। মানে হেপাটোবিলিয়ারি রেসিডেন্ট মানে সে কিন্তু অলরেডি সার্জারিতে বোর্ড সার্টিফাইড হয়ে আসা। তো 14 ঘন্টার যেটা বললাম যে ট্রান্সপ্লান্ট, ওইটাও কিন্তু এক রেসিডেন্ট করছে, এবং অ্যাসোসিয়েট প্রফেসর তাকে ফুল টাইম অ্যাসিস্ট করছে। এই চিত্রটা বাংলাদেশে আসলে যদি কেউ দেখে তাহলে হার্ট ফেল করে যাবে। তো মোটামুটি যে পিরামিডটা আমি শো করতে চাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি তাহলে হচ্ছে স্পেশালিটি ট্রেনিংয়ে যদি কেউ আসতে চায়, 2 বছর তো গেলই, ম্যান্ডেটরি 2 বছর, তারপরে 3 বছরের সার্জিক্যাল রেসিডেন্সি প্রোগ্রামে থাকতে হবে। এবং সেইটা করার পরে যদি কেউ চায় যে না আমি সার্জারিতে না, আমি এন্ডোক্রাইন, ব্রেস্ট, পেডিয়াট্রিক, গ্যাস্ট্রো, থোরাসিক, কার্ডিওভাস্কুলার যাব, তখন তাকে আবার যেতে হবে। যদি কেউ চায় আমি হেপাটোবিলিয়ারি বা ট্রান্সপ্লান্ট সার্জন হব, তাকে আবার নতুন করে ওই বোর্ড সার্টিফিকেশনের পরে আবার পুনরায় আরেকটা কোর্সে এনরোল করতে হবে। তো এই আলাপ আসলে বাদ, এটা দরকার নাই। কিন্তু ইনিশিয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে জাপানে
আসলে ইনিশিয়ালি আসাটা একটু ডিফিকাল্ট। এই কারণে ডিফিকাল্ট যে আসলে মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং অন্যান্য যে ক্রাইটেরিয়া ওরা ম্যাচ করতে বলে এইটা আসলে একটু সময় লাগে, এবং আমাদের জন্য আসলে এই সময় এবং এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট, জাপান কিন্তু বেশ এক্সপেন্সিভ কান্ট্রি, দুইটাই আসলে ইনভেস্ট করাটা একটু আসলে মুশকিল হয়ে যায়। তো এই কারণে আমার কাছে বা অন্যান্য কয়েকজনের সাথে কথা বলে আমার কাছে যেটা প্র্যাকটিক্যাল মনে হয়েছে যে যেটা আসলে করা যায় সেটা হচ্ছে যে একটা পিএইচডি প্রোগ্রামে এনরোল করা যায় শুরুতে। কারণ জাপানে পিএইচডি প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামগুলো হচ্ছে গিয়ে ইংলিশে। তো এনরোল করার পরে এই যে 3 বছর বা 4 বছর আপনি জাপানে আছেন, এই সময়টা আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে ফেললেন, এবং আপনার যে পেপারগুলো ডকুমেন্টগুলো আছে এইগুলো রেডি করে ফেললেন। কারণ আমাকে যে চিলির আমাদের এখানে দুজন আছে এই মুহূর্তে পুরো কিয়োটো ইউনিভার্সিটিতে যারা বাইরে থেকে পাশ করা, একজন পর্তুগালে আর একজন হচ্ছে চিলিতে। তো দুজনেরই আসলে মানে বাবা বা মা যে কেউ একজন জাপানিজ। তো এরা যখন তো ওরা বললো যে পেপারস ডকুমেন্টস রেডি করতেই 1 থেকে 1.5 বছর লেগে যায়। তো এর বাই দিস টাইম আপনার পিএইচডির পাশাপাশি এই কাজটা করলেন। এরপরে পিএইচডি যখন শেষ হলো, এরপরে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করে দিলেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হয়ে গেল। এরপরে আপনি একটু 6 মাস 1 বছর প্রস্তুতি নিয়ে আপনি লাইসেন্সিং এক্সামিনেশনে বসলে পাশ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সরাসরি বসে পাশ করাটা আসলে আসলে আমার কাছে মনে হয়েছে ও সবার সাথে কথা বলে এটা খুব ডিফিকাল্ট, এবং সবচেয়ে বড় ব্যারিয়ার যেটা বলেছি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এবং জাপান যেহেতু একটা এক্সপেন্সিভ কান্ট্রি, আপনার আসলে এখানে থেকে মানে কোনো কোর্সে এনরোল না করে শুধু শুধু বসে থেকে এটা আসলে ফাইন্যান্স করা আমাদের জন্য আসলে একটু মুশকিল হয়ে যায়। তো আসলে এইটাই ছিল আমার সাজেশন। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ আমরা যারা বাংলাদেশের যারা ইয়ং সার্জন যারা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে কাজ শিখে এসে আমার দেশে যেটা হয় না সেই কাজটা, সেই টেকনোলজিটা এটা আমার দেশে ইনকর্পোরেট করার, এটা আমরা যারা বাংলাদেশের ইয়ং সার্জন আছি আমরা চেষ্টা করছি আমরা যেন আসলে আমাদের কাজটায় সাকসেসফুল হতে পারি। এই তো। তো জাপানে আসলে আরও অনেক দিন থাকতে হবে, প্রায় 2.5 মাস। সময়টা কঠিন, ফ্যামিলিকে রেখে একা একা এত দূরে থাকা। সব সময়টা যেন ভালোভাবে পার করতে পারি এটা যেন দোয়া করবেন, আর যেন সুস্থ শরীরে বাংলাদেশে এসে আমাদের যেটা স্বপ্ন, আমার স্বপ্ন এবং আমাদের স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়নে আমরা যাতে কাজ করতে পারি সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ।